सर्वम शिवमयम शिवानंता शिवकृपानंता। আজকে আমরা ভেনাস রেট্রোগ্রেডের তৃতীয় পর্বে প্রবেশ করব। প্রথমেই আপনাদের বলি যে সিদ্ধ গুরুরা কিন্তু বারবার একটা কথা বলছেন যে এই যে আমরা পৃথিবীতে এইরকম একটা ভয়াবহ প্রচণ্ড ভয়ঙ্কর পরিস্থিতির প্রত্যক্ষ করছি, এর কারণ হচ্ছে যে পৃথিবীর ভাইব্রেশনাল ফ্রিকোয়েন্সি সেটা বৃদ্ধি পাচ্ছে। আমরা এটা নিয়ে আলোচনা করেছি, সুমান রেজোন্যান্স, যে পৃথিবীর অ্যাটমসফিয়ারে বায়ুমণ্ডলে বিদ্যুতের কারণে, ডিসচার্জ অফ লাইটনিংয়ের কারণে একটা ভাইব্রেশন হয়, একটা স্পন্দন হয়। সেটা নামকরণ করেছিলেন সুমান নামে একজন বৈজ্ঞানিক, এই জন্য সুমান রেজোন্যান্স। ওই সুমান রেজোন্যান্সটাকে বলা হয় পৃথিবীর হৃদস্পন্দন, দ্য হার্টবিট অফ দি আর্থ। এবং এই সুমান রেজোন্যান্সের সঙ্গে আমাদের ব্রেন, আমাদের মস্তিষ্কর একটা সম্পর্ক আছে। এবং এই সুমান রেজোন্যান্সের সঙ্গে মস্তিষ্ক ব্রেনের সম্পর্কটা যদি ডিস্টার্বড হয়, বিচ্ছিন্ন হয়, তখন আমাদের শরীরে নানান রকম রোগ প্রবেশ করে, অ্যাংজাইটি, উদ্বেগ, ডিপ্রেশন, ইনসোমনিয়া, এটসেট্রা এটসেট্রা। তো এখন যেহেতু পৃথিবীর এই সুমান রেজোন্যান্স, এই ভাইব্রেশনাল ফ্রিকোয়েন্সিটা বৃদ্ধি পাচ্ছে এবং খুব দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে। আমরা আলোচনা করেছিলাম যে 2019-এর নভেম্বর ডিসেম্বরে যারা এই সুমান রেজোন্যান্সকে ট্র্যাক করেন তারা দেখেছেন যে অত্যন্ত হাই লেভেল যে ভাইব্রেশনাল ফ্রিকোয়েন্সি চলছে। তো সিদ্ধগুরুরা এটাই বলছেন যে এখন পৃথিবী থার্ড ডাইমেনশন থেকে ফোর্থ ডাইমেনশনে যাচ্ছে এবং এই সময় এতটাই ভাইব্রেশন কম্পন হচ্ছে যে কারণে এইরকম একটা পরিস্থিতি, তারই একটা ফল আউট। কারণ পুরো একটা ট্রান্সফরমেশন, রূপান্তর, পরিবর্তনের পর্ব চলছে মানব জাতির জন্য। এবং এই সময় সিদ্ধগুরুরা বলছেন যে মেডিটেশন করলে 1000 গুণ বেশি ফল। মেডিটেশন ছাড়া কোনো উপায় নেই, কারণ মেডিটেশনই একমাত্র পদ্ধতি যে পদ্ধতিকে অবলম্বন করে মানবজাতি নিজের স্থিতিশীলতাকে বজায় রাখতে পারে। এবং তার সঙ্গে এই পৃথিবীর ভাইব্রেশনটা যেহেতু অত্যন্ত দ্রুত হয়ে গেছে, ফাস্ট ভাইব্রেশন হয়ে গেছে, সেই জন্য হিউজ গেইনস ফ্রম মেডিটেশন। তো আপনাদের যে এতগুলো মেডিটেশনের মডিউল দিয়েছি, এটা এই কারণেই দিয়েছি কারণ সিদ্ধগুরুরা বলছেন যে একদিকে আমাদের নিজেদের রক্ষা করতে হলে, নিজেদের নিরাপত্তা তৈরি করতে হলে, নিজেদের সুরক্ষিত রাখতে হলে মেডিটেশনটা মাস্ট। প্লাস এই সময় মেডিটেশনের ফলটা আমরা বহু গুণ বেশি পাব। দেখুন, এই সিদ্ধগুরুরা, এই প্রাচীন যুগের সমস্ত মুনি ঋষিরাই তো প্রকৃতির যে ঊর্জা, প্রকৃতির মধ্যে যে বিভিন্ন রিদম, স্পন্দন, সুর, প্রকৃতির যে অমোঘ বিধি, যে ঋতু এবং মহাজাগতিক যে নিয়ম, সেগুলোকে তারা পর্যবেক্ষণ করেছিলেন। এবং সেলেস্টিয়াল স্ফিয়ারে, আকাশে, গগনমণ্ডলে গ্রহরা তাদের নিজের নিজের কক্ষপথে সূর্যকে আবর্তন করতে করতে
যে চিত্রটা অঙ্কন করে, যে প্যাটার্নটা তৈরি করে, তার মাধ্যমে যে এনার্জি, যে রিদমটা সৃষ্টি হয়, সেটাকে সিদ্ধগুরুরা, প্রাচীন যুগের বৈদিক যুগের মুনি ঋষিরা উপলব্ধি করে সেই ঊর্জা আর সেই শক্তি যাতে পরবর্তীকালে মানবজাতি লাভ করতে পারে, অর্জন করতে পারে, তার জন্যই নানান রকম মেডিটেশন মন্ত্র ইত্যাদি তারা দিয়ে গেছেন। যেরকম পাইথাগোরাস শুনেছিলেন মিউজিক অফ দ্য স্ফিয়ার্স, অত্যন্ত বিখ্যাত, যে আকাশে গগনমণ্ডলে কি সঙ্গীত সৃষ্টি হচ্ছে প্রতি মুহূর্তে, মিউজিক অফ দ্য স্ফিয়ার্স। তো এই জন্য এই মেডিটেশনটা খুব জরুরি। এবং আমরা যেটা আলোচনা করেছি যে শুক্র যখন বক্রগতিতে যাবে 13ই মে থেকে 25শে জুন, তখন আমাদের ওই সময়টা, ওই 40টা দিন 40 ডেজেরও একটা আলাদা সিগনিফিকেন্স আছে, সেটা নিয়েও আমরা আলোচনা করব। তো ওই 40টা দিন যেহেতু কসমিক একটা প্রবাহ থাকবে, সৃষ্টিমূলক এবং নবজন্মের প্রাণ সঞ্চারের, যেহেতু একটা সৃষ্টিমূলক প্রাণ সঞ্চার করার জন্য যে ঊর্জার প্রবাহ থাকবে, কসমিক ফ্লো থাকবে অফ এনার্জি, সেটাকে যাতে আমরা গ্রহণ করতে পারি, সেই জন্যই মেডিটেশনগুলো করা। এবার শুক্রকে নিয়ে আমরা যা যা আলোচনা করেছি, আমরা একটু শুক্রের সঙ্গে পরিচিত হব, একটু ভাব করব আমরা শুক্রের সঙ্গে, এবং সেটা মিথোলজিকে অবলম্বন করে। তো মিথোলজি, পৌরাণিক যে তথ্য আমাদের কাছে আছে, সেই পৌরাণিক তথ্যতে প্রবেশ করতে হলে বহু সভ্যতার বহু পৌরাণিক কাহিনী আছে। তো আমরা আগে একটু গ্রিক মিথোলজিতে প্রবেশ করব। আমরা মায়ান মিথোলজিতেও যাব, মায়ান মিথোলজিও খুব ক্রুশিয়াল অ্যান্ড ইম্পর্টেন্ট, বাট আজকে আমরা একটু গ্রিক মিথোলজিতে প্রবেশ করব। কারণ শুক্রকে যেভাবে আমরা যে আলোচনার মধ্যে আছি, যে শুক্রর যে গতি, রেট্রোগ্রেড মোশন আর ডাইরেক্ট মোশন, রেট্রোগ্রেড অ্যান্ড প্রোগ্রেড। তো 13ই মে থেকে শুক্র বক্রগতিতে যাবে, তখন শুক্র ইনার কনজাংশনে যাবে, ইনফিরিয়ার কনজাংশনে যাবে, তখন শুক্র মর্নিং স্টার। আর শুক্র যখন পৃথিবী আর সূর্যের ওপারে থাকে, তখন সূর্য ডাইরেক্ট মোশনে থাকে, ইভিনিং স্টার। তাহলে এই ইভিনিং স্টার আর মর্নিং স্টার, এই যে দুটো রূপ, ইনফ্যাক্ট শুক্রই একমাত্র গ্রহ, একমাত্র প্ল্যানেট যাকে আসলে প্রাচীন যুগে স্টার বলে, নক্ষত্র বলেই সম্বোধন করা হতো, মর্নিং স্টার অ্যান্ড ইভিনিং স্টার। তো এই মর্নিং স্টার অ্যান্ড ইভিনিং স্টারকে বোঝার জন্য আমরা প্রথমে গ্রিক মিথোলজিতে প্রবেশ করব। তারপর আমরা মায়ান মিথোলজিটাও একটু নাড়াচাড়া করব, কারণ মায়ানরা তো সাংঘাতিকভাবে শুক্রকে অনুসরণ করতেন, পর্যবেক্ষণ করতেন এবং গুরুত্ব দিতেন। তো ভিনাসের একটা ডুয়াল নেচার, দ্বৈত প্রকৃতি শুক্রের, এবং গ্রিক মিথোলজিতে শুক্র, ভিনাস অলিম্পিয়ান গডেস ছিলেন। এখন প্রাচীন যুগে প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্কটাই ছিল অন্যরকম, অনেক নিবিড়, অনেক কাছের সান্নিধ্যের সম্পর্ক ছিল। এবং ইট ওয়াজ আ রিলেশনশিপ অফ
রেসপেক্ট অ্যান্ড রেভারেন্স, শ্রদ্ধা ভক্তি সম্ভ্রমের সম্পর্ক ছিল। তো সমস্ত প্রকৃতির অংশকেই, গাছ বৃক্ষ অগ্নি বায়ু জল বিদ্যুৎ সব কিছুকেই একটা দেবতুল্য মনে করতেন, যে কারণে ডিইফিকেশন এবং সেখান থেকে প্রকৃতি পূজা, নেচার ওয়ার্শিপ। তো মাউন্ট অলিম্পাস গ্রিসে খুব ফেমাস। মাউন্ট অলিম্পাস গ্রিসের উত্তর পূর্ব অঞ্চলে, নর্থ ইস্ট রিজনে, সেখানে এই মাউন্ট অলিম্পাসকে বলা হতো যে সমস্ত দেবদেবীর বাসস্থান, দ্য হোম অফ দ্য মিথিক্যাল গডস অফ গ্রিক মিথোলজি। তো অলিম্পাস পর্বতমালা, যেটা অত্যন্ত একটা খুব মনোরম পরিবেশ, ভেরি পিকচারাস্ক মাউন্টেন রেঞ্জ। তো সেই অলিম্পাস পর্বতমালার মাউন্ট অলিম্পাস, যে সবচেয়ে উঁচু সর্বোচ্চ উচ্চতার যেটা পর্বত মাউন্ট অলিম্পাস, সেখানে গ্রিকরা মনে করতেন যে তাদের সমস্ত দেবদেবীরা বসবাস করেন, অ্যাবোর্ড অফ দ্য গডস অ্যান্ড গডেসেস। এবং তার মধ্যে একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ দেবী ছিলেন অ্যাফ্রোদিতি, goddess of love, goddess of beauty, goddess of passion, goddess of war. এই অ্যাফ্রোদিতি, তার জন্ম হয়েছিল সমুদ্রের ফেনা থেকে। স্যাটার্ন, ক্রোনস হচ্ছে স্যাটার্নের গ্রিক নাম, যেখান থেকে ক্রোনোলজি, টাইম। তো স্যাটার্ন তো রোমান নাম। গ্রিক মিথোলজিতে শনির নাম ক্রোনস তার পিতা ইউরেনাসের যে জেনাইটালস, জননেন্দ্রিয়, সেটাকে আঘাত করে এবং সেটাকে ছিন্ন করে তার শরীর থেকে। ক্রোনসের পিতা ইউরেনাসের জেনাইটালস সমুদ্রে পড়ে যায় এবং তারপর সেই সমুদ্র থেকে যে ফেনা তৈরি হয়, সেই ফেনার মধ্যে থেকে, সেই সি ফোম থেকে অ্যাফ্রোদিতির জন্ম হয়। এটা আমরা, এই অ্যাফ্রোদিতির জন্ম কাহিনী আমরা গ্রিক মিথোলজি থেকে পাই। তো এই অ্যাফ্রোদিতি, তার যে জন্ম, সেটা শুধুমাত্র পুরুষ তার জন্মের জন্য পুরুষের ভূমিকা আমরা দেখতে পাই। কোনো যৌন মিলন, কোনো সেক্সুয়াল ইউনিয়ন থেকে কিন্তু অ্যাফ্রোদিতির জন্ম নয়। ক্রোনস তার পিতা ইউরেনাসের জেনাইটালসকে ছিন্ন করে, সেই জেনাইটালস সমুদ্রে পড়ল, সেই সমুদ্রের যে ফেনা, সেখান থেকে উদ্ভব হলো অ্যাফ্রোদিতির। তো যেহেতু কোনো যৌন মিলনের কোনো জায়গা নেই অ্যাফ্রোদিতির জন্মের, সেই জন্য অ্যাফ্রোদিতিকে বলা হচ্ছে, এই অ্যাফ্রোদিতি, এই ভিনাসকে বলা হচ্ছে অ্যাফ্রোদিতি ইউরেনিয়া, যেহেতু তার ইউরেনাস থেকে জন্ম। অ্যাফ্রোদিতি ইউরেনিয়া, গড অফ দ্য হেভেন্স। তার একটা স্বর্গীয়, তার একটা অপার্থিব
রূপ, উৎস। তার চরিত্রটা স্বর্গীয় এবং অপার্থিব, এবং তার সঙ্গে যুক্ত দর্শন এবং ধর্ম, ফিলসফি অ্যান্ড রিলিজন। স্পিরিচুয়াল গ্র্যাটিফিকেশনটাই এই অ্যাফ্রোদিতে ইউরেনিয়ার প্রধান লক্ষ্য। আত্মিক তুষ্টি, আত্মিক পরিতৃপ্তি। শারীরিক কোনো কামনা বাসনার সঙ্গে অ্যাফ্রোদিতে ইউরেনিয়া সংযুক্ত নয়। ফিজিক্যাল স্যাটিসফ্যাকশনটা অ্যাফ্রোদিতে ইউরেনিয়ার চারিত্রিক বৈশিষ্ট্য নয়। আত্মিক তুষ্টি, স্পিরিচুয়াল গ্র্যাটিফিকেশনটাই অ্যাফ্রোদিতে ইউরেনিয়ার প্রধান চারিত্রিক বৈশিষ্ট্য। কারণ সে হেভেনলি, সে স্বর্গীয়, সে অপার্থিব। তার জন্ম কোনো নারী পুরুষের যৌন মিলন থেকে হয়নি। এই অ্যাফ্রোদিতে ইউরেনিয়া হচ্ছে ইভিনিং স্টার। শুক্র যখন সূর্যের ওপারে থাকে, মার্গী গতিতে থাকে, ইন ডাইরেক্ট প্রোগ্রাড মোশন, তখন শুক্রকে যে আমরা ইভিনিং স্টার বলছি, সেই ইভিনিং স্টার সুপিরিয়র কনজাংশনের যে শুক্র, তুলা রাশির লিব্রার যে শুক্র, দ্যাট ইজ অ্যাফ্রোদিতে ইউরেনিয়া। আগে তো আমাদের গ্রহটাকে ভালো করে বুঝতে হবে। we have to understand, কারণ 13ই মে থেকে 25শে জুন শুক্র যে বক্রগতিতে যাবে, এই বক্রগতিটা শুক্র অর্জন করবে বৃষ রাশিতে। তাহলে বৃষ রাশির কি চারিত্রিক বৈশিষ্ট্য এবং বৃষ রাশির শুক্রের কি চারিত্রিক বৈশিষ্ট্য, অপরদিকে তুলার শুক্রের কি বৈশিষ্ট্য, এটা যদি আমরা না বুঝতে পারি তাহলে আমাদের প্রপার আন্ডারস্ট্যান্ডিং হবে না। আর প্রপার আন্ডারস্ট্যান্ডিং না হলেই সেই পাইপার অফ হ্যামলিনের ইঁদুর, রাম ভরসে। এবার সম্পূর্ণ বিপরীত, অ্যাফ্রোদিতে ইউরেনিয়া থেকে সম্পূর্ণ বিপরীত হচ্ছে অ্যাফ্রোদিতে প্যান্ডেমস। এই অ্যাফ্রোদিতে প্যান্ডেমস হচ্ছে গ্রিক দেবতা জিউস আর দেয়োনির কন্যা, দেয়োনি আর জিউসের কন্যা। অর্থাৎ নারী পুরুষের যৌন মিলন থেকে স্বাভাবিক যে প্রক্রিয়া, জন্ম প্রক্রিয়া, সেই স্বাভাবিক জন্ম প্রক্রিয়াতে অ্যাফ্রোদিতে প্যান্ডেমসের জন্ম হয়। এবং এই জন্য এই অ্যাফ্রোদিতে প্যান্ডেমসকে বলা হয় অ্যাফ্রোদিতে অফ দ্য পিপল অফ দ্য কমনস, সাধারণ মানুষের জন্য, অফ দ্য মাসেস। অ্যাফ্রোদিতে ইউরেনিয়া হচ্ছে হেভেনলি, সে হচ্ছে স্বর্গীয়, অনেকটা ইথিরিয়াল। আর অ্যাফ্রোদিতে প্যান্ডেমস হচ্ছে জনসাধারণের, সর্বজনীন এবং সেক্স অ্যান্ড প্রক্রিয়েশনের সে দেবতা। যে মানুষের যে জন্ম, যে রিপ্রোডাক্টিভ সিস্টেম, যে বিবাহ সম্পর্ক, যেগুলো আমরা দেখি শুক্র থেকে, এবং যে দেখাটাই আমাদের সীমিত, ওখানেই আমরা থেমে যাই, আমরা ওর বাইরে আর শুক্র হয়ে কিছু ভাবি না। যা কিছু পার্থিব, অল মেটেরিয়াল পারসিউটস, অল মেটেরিয়াল প্লেজার্স, অল মেটেরিয়াল কমফর্টস, অল মেটেরিয়াল লাক্সারিজ, আমরা শুক্রকেই অ্যাসাইন করেছি এবং এই ব্যান্ডউইথের মধ্যেই আমরা শুক্রকে সীমিত রেখেছি, সীমাবদ্ধ রেখেছি। এর বাইরেও যে শুক্রের একটা ভূমিকা আছে, কিছু চারিত্রিক বৈশিষ্ট্য আছে, সেটা আমরা জানিই না। তো সেগুলো না জানলে কিন্তু আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা সঠিক হবে না, কারণ ভেনাস রেট্রোগ্রেড ইজ এ ভেরি ভেরি প্রোফাউন্ড
নিগূঢ় তত্ত্ব। সেটাকে বুঝতে হলে আমাদের আরও অনেক নাড়াচাড়া করতে হবে। তো এই বডিলি কনসার্নস সাধারণ মানুষের যে পার্থিব সাধারণ চিন্তাভাবনা, অর্থ, সম্পদ, ঐশ্বর্য, সম্পর্ক, বিবাহ, সন্তান, সংসার, এই সব সংক্রান্ত যা কিছু আছে সব হচ্ছে অ্যাফ্রোদিতে প্যান্ডেমস। এই জন্য এই দুটো ভেনাস, এই দ্বৈত চরিত্র, এক হচ্ছে সেক্রেড ভেনাস অ্যাফ্রোদিতে ইউরেনিয়া, যে শুদ্ধ বিশুদ্ধ স্বর্গীয় পূর্ণ, আরেক হচ্ছে প্রোফেন ভেনাস, যেটা অপবিত্র, যেটা শারীরিক সমস্ত বিষয় সংক্রান্ত এবং যেটা সাধারণ মানুষকে কেন্দ্র করে যার কারকতা এবং মানুষের সম্পর্কের আবেগের ইমোশনের মধ্যে যে প্রেম ভালোবাসা, সেটাও সেক্রেড আর প্রোফেন, প্ল্যাটনিক আর ফিজিক্যাল। এবং সেখানেও গ্রিসের দুটো দ্বীপের নামকে অবলম্বন করে দুটো উপাধি আছে অ্যাফ্রোদিতের, একটা হচ্ছে সিথেরিয়া আর একটা হচ্ছে সাইপ্রেস। যে অ্যাফ্রোদিতেকে বলা হয় লেডি অফ সিথেরিয়া আর লেডি অফ সাইপ্রেস, কারণ এই দুটো গ্রিক আইল্যান্ডে, গ্রিসের এই দুটো দ্বীপে অ্যাফ্রোদিতে একটা কাল্ট, একটা ধর্মবিশ্বাস, এবং এই উপাধিটা দেওয়া হয়েছে। এবং সেখানে এই অ্যাফ্রোদিতের ভেনাসের একটা প্রবল চল আছে, একটা প্রচলন আছে, একটা কাল্ট ফিগার। তো যেরকম অ্যাফ্রোদিতে ইউরেনিয়া আর অ্যাফ্রোদিতে প্যান্ডেমস, সেরকম লেডি অফ সাইথেরিয়া আর লেডি অফ সাইপ্রেস, ওখানে একটা বড় পাথর আছে, রক, অ্যাফ্রোদিতে রক বলে। তো এই হচ্ছে ভেনাসের মোটামুটি গ্রিক মিথোলজির পরিচয়। তাহলে প্রাইমারিলি আমাদের বুঝতে হবে যেটা, সেটা হচ্ছে যে বৃষর শুক্র আর তুলার শুক্র, বৃষ রাশি এমনিতেই স্থির রাশি এবং পৃথ্বী রাশি এবং শুক্রের রাশি, সুতরাং হাইলি মেটেরিয়ালিস্টিক এবং কালপুরুষের সেকেন্ড হাউস, দ্বিতীয় ভাব, ধনভাব। সুতরাং যা কিছু আমাদের অত্যন্ত পার্থিব, কুটুম্ব স্থান, সেটাই হচ্ছে অ্যাফ্রোদিতে প্যান্ডেমস, এবং সেখানে শুক্র বক্রগতিতে যাবে। আর তুলা হচ্ছে শুক্রের হায়ার অক্টেভ, যেখানে শুক্র স্বর্গীয় এবং অপার্থিব, সেখানে ম্যাটেরিয়াল বিষয়টা কিন্তু আসলে নেই। যদিও সপ্তম ভাব হচ্ছে শুক্র, দেখুন এখানে প্যারাডক্সটাকে দেখুন, কন্ট্রাডিকশন, বৈপরীত্যটাকে স্টাডি করতে হবে, যে কালপুরুষের সপ্তম, যেখান থেকে আমরা ব্যবসা দেখি, উইচ ইজ আ সোর্স অফ রেভিনিউ, সেটা কিন্তু আসলে অপার্থিব ভেনাস। তো সেটা কেন, সেটা আমরা পরে আরো বিশ্লেষণে প্রবেশ করব। কিন্তু আমাদের যেটা আজকের ফাইন্ডিং, সেটা হচ্ছে যে শুক্রের এটা দুটো রূপ, দ্য টু সাইডস অফ ভেনাস, এবং দ্য মেন পারপাস এই ভেনাস রেট্রোর
যখন ইনফিরিয়ার কনজাংশনে আসে শুক্র, পৃথিবী আর সূর্যের মাঝখানে এসে পৃথিবীর কাছে এলো এবং বক্রগতি মানে আরও কাছে এলো, তখন এই যে দুটো দিক, দ্য ডুয়ালিটি অফ ভেনাস, এটাকে একীকরণ করা, এটাকে ব্যালেন্স করা, এটার মধ্যে একটা হারমোনি, একটা সমতা আনা। কারণ ইন এনি কেস শুক্র কিন্তু যখন এই ইনফিরিয়ার কনজাংশনে রেট্রো হয়ে আসছে, তখন কিন্তু একটা ওই পঞ্চভুজের একটা স্টার পয়েন্ট এসে আছে। সুতরাং ওই হারমোনি, ওই ব্যালেন্স, ওই ঐক্য, ওই সমতা, ওই কানেকশন, ওই একীকরণ, ওই ইন্টাগ্রেশন, ওই মূল ভাব, ওই থিমটাই কিন্তু চলছে। সুতরাং এই আলোচনাটা আজকে এটা কেন করলাম, যে দুটো শুক্রের যে দিক, সেটাকে সঠিকভাবে ব্যালেন্স করা, যাতে কোনোটাই অফ দ্য হুক না চলে যায়। যে আমি শুধু পার্থিব দিকে দৌড়লাম আর অন্য দিকটা, আমার স্পিরিচুয়াল দিকটা আনঅ্যাটেন্ডেড রইল, অবহেলিত রইল, তাহলেই ইমব্যালেন্স। এবার সেটা কিভাবে আমাদের করতে হবে সেটা আমরা পরে আলোচনা করব। কিন্তু মেন পারপাস অফ ভেনাস রেট্রোগ্রাড হচ্ছে এই দুটোকে ব্যালেন্স করা। ভেনাস যে ওই পঞ্চভুজটা তৈরি করছে গোল্ডেন মিন, গোল্ডেন রেশিও দিয়ে, ওই দিব্য অনুপাত দিয়ে, ওই ডিভাইন প্রপোর্শন, ডিভাইন ম্যাথামেটিশিয়ানের ডিভাইন প্রপোর্শন দিয়ে শুক্র যে অনন্তকাল ধরে ইনফাইনাইটলি রিপিটিং প্যাটার্ন তৈরি করছে অফ দ্য পেন্টাগ্রাম অফ দ্য পেন্টাগন, সেই প্যাটার্ন তৈরি করতে 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 যে ক্রমাগত সে হারমোনিকে, ব্যালেন্সকে, বিউটিকে, গ্রেসকে ম্যানিফেস্ট করছে, প্রকাশ করছে, তাহলে আকাশে, গগনমণ্ডলে, সেলেস্টিয়াল স্ফিয়ারে হারমোনি আছে, বিউটি আছে, গ্রেস আছে, আর আমার এখানে শুধু দ্বন্দ্ব আর হিংস্র আচরণ আর বিস্ফোরণ, তাহলে তো কোনো লাভ নেই। ওই এনার্জিটাকে আমাদের চ্যানেলাইজ করে নিজেদের জীবনে ব্যবহার করতে হবে। সেই জন্য আগে আমরা আজকে এই দুটো দিককে বুঝে নিলাম। চতুর্থ পর্বে আমরা আরও গভীরে আরও অন্যান্য দিককে বোঝার চেষ্টা করব। সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা।